নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বঙ্গ রাজনীতিতে এক অদ্ভুত অবস্থা। বিজেপি এখানে 18টা থেকে কমে 12টা হয়ে গেল। লোকে দোষারোপ করছে এ ওর ওপরে, সে তার ওপরে। তৃণমূল কংগ্রেস লাগাতার চেষ্টা করে যাচ্ছে সব কিছুর মূলে শুভেন্দু অধিকারীকে ঠেলে দেওয়ার, মানে সব দোষ শুভেন্দু অধিকারীর। বিজেপি হেরেছে, কম সিট পেয়েছে, তার কারণ শুভেন্দু অধিকারী। এই সব বলে মানুষের মনকে বিভ্রান্ত করার জন্য মিডিয়া থেকে শুরু করে সব কিছু, মানে তাদের দ্বারা তাদের পরিচালিত চটি চাটা মিডিয়া থেকে শুরু করে সবাইকে কাজে মোটামুটি লাগিয়ে দিয়েছে। এর মধ্যে কাজে লেগে গেছে বেশ কিছু ওই বিজেপিতে যারা একটু ক্ষুব্ধ হয়ে আছে, মানে যারা ভাবছে আমাদের পথটা চলে যাওয়ার জায়গায় আছে, বা যারা ভাবছেন সাংগঠনিক দুর্বলতার জন্য আমরা হেরেছি, কিন্তু সেটা বোঝাতে গেলে হবে না, তাই সবাই মিলে শুভেন্দুর ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। কিন্তু এরকমই একটা পরিস্থিতির মধ্যে গতকাল থেকে একটা জিনিস পরিষ্কার সামনে আসছে, আর সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে আজও কিন্তু ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই শুভেন্দু অধিকারী কিন্তু হাইলাইটেড হয়ে যাচ্ছে বারবার। আর শুভেন্দু অধিকারীর হাইলাইট হয়ে যাওয়ার পেছনেই কিন্তু রয়েছে বাংলার পরিবর্তনের একটা নতুন সূর্য দেখার স্বপ্ন। আপনারা তো মনে হতে পারে যে কি হলো, লাভ তো কিছু হলো না। 2021 সালেও আমরা ভেবেছিলাম পরিবর্তন হবে, কিন্তু হলো না। 2024-এ যখন ভেবেছিলাম আমরা যে বাংলা থেকে অনেকগুলো সিট পাওয়া যাবে, দেখা গেল কিছুই হলো না। বিজেপি তৃণমূলের চেয়ে বেশি সিট পেলই না, উল্টে কমে গেল। এইরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, যখন শুভেন্দু অধিকারী লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে আবারও মাটি কামড়ে লড়াই করার, যখন পরিস্থিতি এমন জায়গায় আছে যে যারা মার খেয়েছে, ছত্রভঙ্গ হয়ে গেছে, তাদেরকে একত্রিত করছে শুভেন্দু অধিকারী, এইরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিজেপি কি আর ঘুরে দাঁড়াবে? কেন্দ্রেই তো একদম 2024-এ যেটা ভেবেছিল 400 পার, আপকি বার 400 পার, তা তো হলোই না। বিজেপি নিজে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেল না। এইরকম একটা পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে ভয় পাওয়ার পিছনে কী কারণ আছে? আসলে কারণটা রয়েছে নতুন সূর্যোদয়ের স্বপ্ন। আমরা এর মধ্যে সূর্যোদয়ের স্বপ্ন দেখছি, এই অন্ধকার কাটবেই আমরা জানি। কারণ যেভাবে ভোট হয়েছে বিভিন্ন জায়গায়, যেটা অভিযোগ উঠছে, বুথ দখল, রিগিং, তারপরে সাংগঠনিক দুর্বলতা, সবই কাজে মানে একবারে কারণ এর মধ্যে। কিন্তু এই কারণের মধ্যেও যখন শুভেন্দু অধিকারীকে ঘিরে তৃণমূলের এই আতঙ্ক গতকাল থেকে আমরা যা দেখছি, আসলে গতকালের ঘটনা আপনারা সবাই জানেন। রাজভবনে আক্রান্ত যারা আছেন, অর্থাৎ এই হিংসা, ভোট পরবর্তী হিংসা যারা আক্রান্ত হয়েছেন, তাদের নিয়ে দেখা করতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা, তিনি তার দায়িত্ব পালন করছিলেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের সকলের পাশে থাকার তিনি বলেছিলেন যে আমি আপনাদের পাশে আছি। লড়াইয়ের শুরু থেকে বলেছিলেন পাশে আছি। লড়াইয়ে হেরে যাওয়ার পরেও ময়দান ছেড়ে না পালিয়ে গিয়ে তিনি কিন্তু সঙ্গে রয়েছেন। যদিও তিনি হারেননি, হেরে গেছে অনেক জায়গায় প্রার্থী, কারণ তিনি যে জায়গায় থাকেন সে জায়গায় দুজন প্রার্থী জিতেছেন। একদিকে যেরকমভাবে প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি জিতেছেন, আর একদিকে তেমনি তার ভাই সৌমেন্দু অধিকারী জিতেছেন। কাজে তিনি তার জায়গাটা ধরে রেখেছেন। তবুও তিনি লড়াইয়ের ময়দানে যেভাবে রয়েছেন এবং যেভাবে আক্রান্ত কর্মীদের বুকে টেনে নিয়ে গিয়ে তিনি যাচ্ছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে, সেখানে কলকাতা পুলিশ 144 ধারা জারি করা আছে বলে অজুহাত তুলে তাকে আটকে দিয়েছে। আজকে কলকাতা হাইকোর্টে গিয়ে কার্যত ধাক্কাই খেয়েছে রাজ্য সরকার। তবে রাজ্য সরকার হাইকোর্টে এতবার ধাক্কা খেয়েছে, এটা নিয়ে যদি বারবার বলি যে একটা বিরাট ধাক্কা, লোকে আমাকেই ধাক্কা দিয়ে নামিয়ে দেবে বলে অনেক হয়েছে। এই ধাক্কা আমরা অনেক শুনেছি, তবে এইবারের ধাক্কাটা ছিল একটু অন্যরকম। কারণ কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশকেও বলেছে, মানে কলকাতা পুলিশকে, যে আপনারা 144 ধারায় আটকাচ্ছেন কেন? একজন অনুমতি দিয়েছে, তা সত্ত্বেও আপনি আটকাচ্ছেন কেন? তবে শুভেন্দু অধিকারীকেও বলেছেন যে আপনারা কতজন যাচ্ছেন এটা জানান। কলকাতা পুলিশ বলেছে আমাদের জানানো হয়নি। আসলে কলকাতা পুলিশ কখন 144 ধারা কারোর জন্য তুলে দেন, কারোর জন্য লাগু করে দেন, বোঝা মুশকিল। রাজভবনের সামনে ধর্নায় বসতে পারেন অভিষেক ব্যানার্জি, যদিও তিনি মমতা ব্যানার্জির ভাইপো, তাই হয়তো তিনি জায়গা পান। আবার মমতা ব্যানার্জি ধর্নায় বসলে সেটা 144 ধারা উঠে যায়। এরা যে কখন কোনটা ইমপ্লিমেন্ট করে, কখন যে তুলে নেয়, এটা বোঝা খুব দুরূহ। তবে এক্ষেত্রে আবার জানা যাচ্ছে, যেগুলো দেখছিলাম মোস্ট প্রবলি ডিবেটে দেখছিলাম, সেখানে অনেকেই বলছেন যে এটা হচ্ছে প্রোটোকল, সিকিউরিটি প্রোটোকল, কারা যাচ্ছে তাদের সিকিউরিটি প্রোটোকল। বাবা, কলকাতা পুলিশ সিকিউরিটি প্রোটোকল এত দেখছে, এটা নিয়ে প্রশ্ন উঠছে, অভিযোগ উঠছে যে মাহেশ্বরী ভবনে যখন রাজ্যপাল গেলেন তখন তার সিকিউরিটি ব্রিচ হতে পারত না? রাজভবনে ঢুকবে শুভেন্দু অধিকারী যাদের নিয়ে যাচ্ছেন, তাদের নিয়ে গিয়ে রাজ্যপালের সিকিউরিটি ব্রিচ হতো। পুলিশ কোথায় সন্দেহ করছে, কোথায় করছে না, বোঝা মুশকিল। অর্থাৎ আসলে কলকাতা পুলিশের সিদ্ধান্ত কলকাতা পুলিশ নেবে। তবে এ প্রসঙ্গে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনিও কিন্তু বলেছেন যে এমন পরিস্থিতি যেন মনে হচ্ছে রাজ্যপালকে গৃহবন্দী করা হয়েছে। তার সঙ্গে দেখা করতে চাইছেন বিরোধী দলনেতা, তাকে দেখা করতে দেওয়া হবে না। কলকাতা পুলিশের এক অদ্ভুত আবদার, বা রাজ্যের যারা আইনজীবী আছে তাদের একটা অদ্ভুত আবদার,
যে যারা যাচ্ছে তাদের পরিচয় জানাতে হবে। আরে মহা মুশকিল, পরিচয় জানিয়ে দিলে তারপর তো ফোন চলে যাবে, এই তোমাদের পাড়া থেকে অমুক লোকটা এসছে গো, আক্রান্ত এখানে আছে। তারপর কি হবে? তার বাড়ি লোকেদের উপর আক্রমণ হবে না? এই রাজ্যে বিশ্বাস আছে? এই রাজ্যে তো বিশ্বাসই নেই কারুকে, মানে কাউকে যে বিশ্বাস করা যাবে এরকম কোনো জায়গা নেই। তাই কী করে জানানো হবে? এখানে বিচারপতি অমৃতা সিনহা কিন্তু তিনি এটাও বলেছেন যে এইভাবে পরিচয় দেওয়া যাবে না হয়তো, কারণ তাদের নিরাপত্তার ব্যাপার আছে। অর্থাৎ বিচারপতি যেটা বুঝছেন, যেটা আমি আপনি সবাই বুঝছি, কলকাতা পুলিশের অবস্থানটা আমরা আপনি বুঝে যাচ্ছি। আর এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজ্যপাল দেখা করতে চাইছেন, বিরোধী দলনেতা আক্রান্তদের নিয়ে দেখা করতে চাইছেন, কিন্তু মধ্যখানে ঢাল হয়ে গেছে কলকাতা পুলিশ। দেখাচ্ছেন যে আমরা আছি মমতা ব্যানার্জি আপনার সঙ্গে, তাই আটকে দিয়েছে, দেখা করতে দেবো না। সেই দেখা করতে দেওয়া হলো, মানে সেই গুলিয়ে জল খাওয়ার মতো হয়ে গেল। সেই হলো, সবই হবে কিন্তু ঘুরে সেই হাইকোর্টে যেতে হবে। মানে এই রাজ্যে আপনি যা কিছুই করুন, হাইকোর্ট ছাড়া কোনো উপায় নেই। মানে এবার এমন যাচ্ছে সময়, যাতে মনে হচ্ছে আগামী দিনে যদি কেউ তৃণমূল নয় এরকম কোনো পার্সন যদি আক্রান্ত হয়, সে যদি থানায় গিয়ে এফআইআর করতে যায়, আমরা মনে হয় সেটাও নেবে না, সেটাও হাইকোর্টের থ্রু দিয়ে এলে নেবে মনে হয়। এই জায়গায় যাচ্ছে, কারণ আমাদের বিশ্বাস আস্তে আস্তে উঠে যাচ্ছে। তবে আবারও ফিরে আসি আসল প্রসঙ্গে। এখানে দেখুন, শুভেন্দু অধিকারীকে ঘিরেই যত প্রবলেম। শুভেন্দু অধিকারী যাচ্ছেন বলে কিন্তু তাকে আটকানো হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, আপনার মনের মধ্যে আসছে নিশ্চয়ই, যে শুভেন্দু অধিকারীকে ভয় পাওয়ার কারণ কি? দেখুন, শুভেন্দু অধিকারীকে নিয়ে আমি প্রতিবার বলে আসি, আজও বলছি একই কথা। শুভেন্দু অধিকারী হচ্ছেন কিন্তু বিজেপির সেই তুরুপের তাস, যে কিন্তু সমস্ত খেলাকে বদলে দেবে। আজ হয়নি, কাল হবে। আজ হয়নি বলছি, তবুও দেখুন দুজন এমন জায়গায় সাংসদ হয়ে গেল, যে জায়গাগুলো কিন্তু তৃণমূলের গড় ছিল। যেখানে হেরেছে সেখানে হেরেছে, কিন্তু যেখানে মেদিনীপুর সেখানে কিন্তু হেরে গেছে। এমনকি এই হারটাকে কিন্তু মমতা ব্যানার্জি সহ্য করতে পারেননি, যার জন্য দেখবেন নন্দীগ্রামে হারটাকে যেভাবে মানতে পারেননি, তমলুকে হেরে যাওয়া দেবাংশু ভট্টাচার্যকে তিনি মানতে পারেননি। দেখছিলাম বিভিন্ন নিউজ মিডিয়া সব জায়গায় বেরিয়েছে, এক্স হ্যান্ডেলও দেখছিলাম দেবাংশু ভট্টাচার্যের পোস্ট, যে তিনি সকাল থেকে উঠে কাজে লেগেছেন। এবং সেখানে সাংগঠনিক কী আছে না আছে এটা আমি জানি না, তবে শোনা যাচ্ছে কি বলে, মমতা ব্যানার্জি নাকি দেবাংশু ভট্টাচার্যকে নাকি মানে উদ্দেশ্য করে বলেছেন নাকি, শোনা যাচ্ছে। এবার কতটা সত্যি কতটা মিথ্যে, মিডিয়া যদি মিথ্যে বলে থাকে, কারণ আমরা তো আর সে খবর পাবো না যে মমতা ব্যানার্জি কী বলছেন, আমরা দেখতে পাচ্ছি। তো মমতা ব্যানার্জি সেখানে নাকি বলেছেন যে দেরি করে করে গেছে, 12টার পরে গেছে প্রচার করতে। এতে নাকি মনক্ষুণ্ণ দেবাংশু ভট্টাচার্য আবার পোস্ট করেছেন। তাই এইসব চলবে। কখনো পাপোশ হয়ে যাওয়া দেবাংশু ভট্টাচার্য, মানে বলেছিলেন না, আমি পাপোশ হয়ে যাবো, চৌকাঠ ঝুলে থাকবো, কাউকে ঢুকতে দেবো না, কিন্তু পাপোশ কার্যত হয়ে গেছেন, কারণ তাকে মারিয়েই সবাই চলে গেছে। রাজীব ব্যানার্জির মতো লোকেরা গেছে বিজেপিতে, আবার তৃণমূলে ঢুকে গেছে, একই কেস সব জায়গায় হয়েছে। তো সেই দেবাংশু ভট্টাচার্যকে বলেছেন, মানে মমতা ব্যানার্জি আর যাই হোক মেদিনীপুরটাকে কিন্তু নিয়ে খুব ভাবেন, যেহেতু তিনি নন্দীগ্রামে গিয়ে হেরে গেছিলেন, বলে বলে শুভেন্দু অধিকারী হারিয়েছেন, তাই তিনি জানেন তার সবচেয়ে বেশি রাগ সব কিছুই কিন্তু শুভেন্দু অধিকারীকে ঘিরে। তাই শুভেন্দু অধিকারীকে আটকাতে পারলে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে পারলে তৃণমূলে একটা পোস্ট পাওয়া যায়। দেখছিলাম বজবজের এক নেতাও নাকি তিনি বলেছেন, এলে ঠ্যাং ভেঙে দেবো, মানে ঘরের একটা কোণে বসে ঠ্যাং ভেঙে দেবার হুমকি। দেখছিলাম আমাদের শফিকুল ইসলাম, আরামবাগ টিভি, খুব সুন্দর বলেছে, বলছে আপনি পারতেন তো ওখানে গিয়ে একটা পা বানা ভাঙুন, একটা চুল তো ছিঁড়তে পারতেন। ভিডিওটা খুব ভালো লেগেছে। যাই হোক, এইরকম ফুটো মস্তান অনেক চারিদিকে আছে, তারা অনেক কিছু আওয়াজ দিচ্ছে, মানে সবাই আওয়াজ দিচ্ছে এক জায়গায়, যাতে মমতা ব্যানার্জির কাছে যাওয়া যায়, মানে আমি একটু গুড বুকে চলে যাই, কারণ শুভেন্দুর বিরুদ্ধে বলতে হবে। কলকাতা পুলিশ মানে তাই চাইছে যে শুভেন্দু অধিকারীকে আটকালি সব কিছু হবে। আর এটাই হচ্ছে আসল কথা, যে বাংলার মানুষ আরও একবার বুঝছে যে শুভেন্দু অধিকারী অপ্রতিরোধ্য, তাকে আটকাতে চেষ্টা করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তাকেই যে ঘিরে ভবিষ্যৎ প্রজন্ম আরও একবার স্বপ্ন দেখবে, এটা কিন্তু বাস্তব আমার মনে হচ্ছে। জানি না আপনার কি মনে হচ্ছে। আমার মনে হলো এই মুহূর্তে এটাই হচ্ছে বাস্তব সত্যি, যে শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি তৃণমূলের চোখের বালি। শুভেন্দু অধিকারীকে বাদ দিলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই কিন্তু খুব কঠিন। আর শুভেন্দু অধিকারীকে ঘিরে এখন তৃণমূলের নতুন কথা, যে শুভেন্দু আর কদিন বিজেপিতে থাকবে সেটাও দেখুন। আসলে বিজেপি আর শুভেন্দু অধিকারী এই দুটো ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, আর এই দুটোকেই কিন্তু ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা জানে হারের পরেই জিত আছে, কারণ মমতা ব্যানার্জি একবার একজন হয়ে গেছিলেন, অর্থাৎ একাই সাংসদ, বাকি সবাই হেরে ভূত হয়ে গেছিল, সেখান থেকে তিনি উঠে এসছেন। এইবার 12টা হয়েছে, এখান থেকে কামব্যাক করা খুব সোজা, কাজে এটাও হতে পারে। 2026-এ কী হবে 26-এ বোঝা যাবে। তবে তার আগে 10ই জুলাই কী হচ্ছে সেটার দিকে আমাদের নজর থাকবে। তবে সব মিলিয়ে একটা কথা পরিষ্কার, সেটা হচ্ছে আজও শুভেন্দু অধিকারীকে কিন্তু ভয় পাচ্ছে তৃণমূল। তাই জিতে গিয়েও
29টা আসন জিতেও এখনও সবচেয়ে বেশি আতঙ্কে ভুগছে যার তৃণমূল, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। কি মনে হচ্ছে না সত্যি বললাম? যদি মনে আমি ঠিক বলেছি তাহলে অবশ্যই প্রতিবেদনে লিখবেন আমি ঠিক বলেছি, আর যদি মনে ভুল সেটাও লিখবেন। আর যদি মনে হয় প্রতিবেদনটাকে শেয়ার করা যেতে পারে শেয়ার করবেন, লাইক করার হলে লাইক করবেন, আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। আজকের মতো আসি, আবার দেখা হবে আগামীকাল, এবং আজ থেকে রেগুলারই আপনি পাবেন রুদ্রবার্তা টুডে আগের মতোই। ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।